আমাদের ফাইন্যান্স সাবজেক্টটা যদি তোমরা না পড়াশোনা করো তাহলে অনেক কঠিন মনে হবে। আর যদি পড়াশোনা করো সবচেয়ে সহজ একটা কোর্স। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের যে সিলেবাসটা সেটা কিন্তু খুবই সামান্য, বেশি না। যেমন এই জায়গাটাই শুধু তোমাদের ফুল কোর্সটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এই জায়গাটা যদি কমপ্লিট করতে পারো। এর বাইরে কিন্তু কিছুই নেই। তো আমি তোমাদের আজকে প্রথম ম্যাথ ক্লাস নিব। তার আগে আমরা আমাদের পেইড ব্যাচে কিভাবে এই কোর্সটা কমপ্লিট করব তার একটা চার্ট দেখে নেই। হ্যাঁ, দেখো, আমি যখন তোমাদের একটা কিন্তু বেসিক ক্লাস নিয়েছি, সেটা প্রথম অধ্যায়ের উপর। বেসিক ক্লাসটা আমাদের লাগবে। ঠিক আছে, বেসিক ক্লাসটা লাগবে কারণ এটা নতুন সাবজেক্ট, আগে তোমরা কখনো পড়ো নাই, এই কারণে তোমাদের বেসিক ক্লাসটা লাগবে। তো অলরেডি আমি কিন্তু 1 নাম্বার বেসিক ক্লাসটা নিয়েছি, যে অর্থায়নের ধারণা এবং কার্যাবলী। হয়তোবা ওর সঙ্গে অর্থায়নের সিদ্ধান্তটাও আমি কভার করার চেষ্টা করছি। তো এর বাইরেও মোটামুটি ভাবে আরো 4টা বেসিক ক্লাস হবে, এগুলো লাগবে মাস্ট। ওখানে অর্থায়নের উদ্দেশ্য আছে, থিওরি কোশ্চেন কিন্তু করা হবে, অর্থায়নের নীতিমালা আছে, তারপরে আন্তর্জাতিক বাজার আছে, মানি লন্ডারিং আছে। হ্যাঁ, এগুলো প্রথম অধ্যায়ের বেসিক কনসেপ্ট, এগুলো লাগবে মাস্ট। এখানে 7 স্টার দিয়েছি মানে এই অধ্যায় থেকে তোমার 15 মার্কের কোশ্চেন নিশ্চিত আসবে থিওরি, সুতরাং এই অধ্যায়টা কাউকে বাদ দেওয়া যাবে না, এই কারণে এটার উপর আমি 5টা ক্লাস নেব। ঠিক আছে, তো এই 5টা ক্লাস পরবর্তীতে যে কোনো ভাবে নিলেও চলবে। আজকে আমি বা প্ল্যান করেছি, যেহেতু ম্যাথ কোর্স গুলো আলাদা বা ম্যাথ সাবজেক্ট গুলো আলাদা, তো স্বাভাবিকভাবে আমাদের প্রথম ম্যাথ চ্যাপ্টার হবে শর্ট টার্ম ফাইন্যান্সিং, এবং এইটা হবে আমাদের 6 নম্বর ক্লাস। ঠিক আছে, তাহলে আমরা এই সিস্টেম আমরা ম্যাথ আগাই নেই, আর অপরদিকে থিওরি যে ক্লাসগুলো বাকি থাকলো সেগুলো আমি মাঝখানে কভার করে দেবো। ঠিক আছে, যেহেতু আমাদের কোর্সটা দ্রুত কমপ্লিট করতে হবে। তো আসো, আমাদের আহ, প্রথম ম্যাথ ক্লাস বা এই যে ম্যাথ শুরু, ফিনান্স মানে এই যে ম্যাথ, এই যে ম্যাথ কিন্তু শুরু। তো আমাদের যে চ্যাপ্টারটা আছে, আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো শর্ট টার্ম ফাইন্যান্সিং। তো শর্ট টার্ম ফাইন্যান্সিং কি এর সংজ্ঞাটা আমি পরে দিতেছি। তবে শর্ট টার্ম ফাইন্যান্সিং থেকে 10 মার্ক, 4 মার্ক, 1 মার্ক, 15 মার্কের কিন্তু কোশ্চেন আসবে নিশ্চিত। ঠিক আছে, একদম 100% শিওর। এখন এখানে শেখার মতো বিষয় কি 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 শিখতে হবে? এখানে মূলত শেখার মতো অনেকগুলো আনুষঙ্গিক বিষয় আছে, কিন্তু অত লাগবে না। তোমাদের কোশ্চেন করা হবে ব্যবসায়িক ঋণের ব্যয় থেকে, অর্থাৎ কস্ট অফ ট্রেড ক্রেডিট, মানে ব্যবসায়িক ঋণ, ট্রেড ক্রেডিট এর ইংরেজি, এগুলো মনে রাখতে হবে। এরপর কস্ট অফ কমার্শিয়াল পেপার, এরপর আমাদের শিখতে হবে কস্ট অফ ব্যাংক লোন, এরপর আমাদের শিখতে হবে কস্ট অফ ফ্যাক্টরি। এখন আমি এইটার একটু প্রাথমিক সংজ্ঞা দেই। আমরা যখন ব্যবসা করি তখন আমাদের টাকার প্রয়োজন পড়ে, টাকা ছাড়া তো ব্যবসা করা যাবে না, তাই না? টাকার প্রয়োজন পড়ে। এখন এই টাকাটা যদি আমার 1 বছরের জন্য প্রয়োজন হয়, 1 বছর বা তার কম সময়ের জন্য যদি আমার প্রয়োজন পড়ে, তাহলে সেটাকে আমরা বলবো কি? শর্ট টার্ম ফাইন্যান্সিং। তাহলে তুমি আমি ব্যবসা করতেছি, ব্যবসা করতে গেলে টাকার প্রয়োজন। এখন সেই টাকাটা আমার 1 বছরের জন্য দরকার, এর বেশি সময়ের জন্য দরকার নয়। তখন যে বা যার কাছ থেকে বা যে উৎসর কাছ থেকে আমরা টাকাটা সংগ্রহ করব সেটাকে আমরা শর্ট টার্ম ফাইন্যান্সিং বলবো। এখন এর অনেকগুলো মাধ্যম আছে। স্বল্প মেয়াদে মানুষের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে টাকা যোগান দেওয়ার অনেকগুলো মাধ্যম আছে। এই মাধ্যমগুলোর মধ্যে মানে প্রফেশনাল মাধ্যম এখানে যে 4টা উপাদান আছে, সেই 4টা: ব্যবসায়িক ঋণ, বাণিজ্যিক পত্র, ব্যাংক ঋণ, প্রাপ্য হিসাবের বাট্টাকরণ। এর বাইরে আরো কিছু বিষয় আছে, সেগুলো আমরা পরবর্তীতে জানবো, এবং ওগুলো থিওরিটিক্যালি কনসেপ্টের জন্য তোমাদের জানতে হবে। কিন্তু এই 4টা মেইনলি তোমাদের জানতে হবে। আবার এই টাকাটা যখন আমরা 1 বছরের বেশি, 1 ইয়ারের বেশি সময়ের জন্য আমাদের প্রয়োজন পড়বে, এবং সেটা সর্বোচ্চ মানে মিনিমাম 5 থেকে 12 বছরের মধ্যে হয় সচরাচর, সেটাকে আমরা বলবো কি? দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান। এবং ওই জিনিসটা আমরা পড়বো কোথায় জানো? 5 নম্বর চ্যাপ্টারে, লং টার্ম ফাইন্যান্সিং। ঠিক আছে, এটা নিয়ে আমরা তাহলে পরবর্তীতে কথা বলতেছি। তাহলে ওভারঅল আমরা বুঝতে পারলাম যে শর্ট টার্ম ফাইন্যান্সিং আমরা পড়বো, এটা আমাদের ম্যাথ টপিক্স। এটা 4টা জিনিস আমাদের পড়তে হবে, এবং এই 4টা জিনিস থেকে 100% 4 মার্কের, 1 মার্কের এবং 10 মার্কের কোশ্চেন আসবে। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস বলে নেই। আমাদের ফাইন্যান্সে, স্পেশালি তোমরা যারা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে আছো, তোমাদের বাংলায় থিওরিটিক্যাল কোশ্চেন করতেছে, মানে একটা কোশ্চেনে 10 মার্ক রাখছে মনে করো, তাহলে 5 রাখছে ম্যাথ, 5 রাখতেছে কিন্তু থিওরি, এমনও রেকর্ড কিন্তু আছে।
আবার অনেক সময় দেখা গেছে যে এই চারটা উপাদানে মিক্স করে 10 মার্কের কোশ্চেন করা হয়েছে, তো এমনও কিন্তু আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, যারা 7 কলেজে আছো তোমাদেরও কিন্তু সেম একই অবস্থা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যারা আছো তোমাদেরও সেম একই অবস্থা, কিন্তু তোমাদের ইংরেজিতে লিখতে হয়। তো এই কারণেই এই শর্ট টার্ম ফাইন্যান্সিং এর যে থিওরিটিক্যাল কনসেপ্ট সেটাও তোমাদের পড়তে হবে। ওকে, তো আচ্ছা আসো এবার পড়াশোনা একটু আসি। তো আমরা আজকে একদম সরাসরি ম্যাথ পড়বো। তো ম্যাথ পড়ার আগে এই অধ্যায়ের যে থিওরি কনসেপ্ট গুলো আছে যেগুলো তোমাদের পড়তে হবে একটু, সেটা হলো আমি এখানে সাজেশন হিসেবে দিয়ে দিছি। তো তোমরা একটু দয়া করে এই জিনিসটা পড়ে নিও। এই জায়গাতে যদি আরো কিছু সংযোজন করার প্রয়োজন পড়ে আমি পরবর্তীতে সংযোজন করে দেবনি, ঠিক আছে? তবে এই কয়েকটা অনেক আগে থেকে যাচাই বাছাই করে বের করা ছিল, তোমরা এই কয়টা আপাতত দেখো। এর বাইরেও যদি থিওরি দরকার পড়ে থিওরি আমি দেখাই দেবনি, সেগুলো তোমরা পড়ে নিও। আর অপরদিকে এই সেম জিনিসগুলো ইংরেজিতে করবে, তো স্বাভাবিকভাবে থিওরিটিক্যাল জায়গাগুলো একটু ক্লিয়ার করে নিও যারা 7 কলেজে আসো বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে যারা আসো। ওকে, আচ্ছা। আচ্ছা, তোমাদের যে লেকচার শিট দিয়েছে আমরা একটু লেকচার শিটে ফিরে আসি। এখানে দেখো প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু তোমাদের দিক নির্দেশনা দিয়েছি, মানে তোমরা যে দিক নির্দেশনাহীন ভুগবা এমনটার কোনো সুযোগ নাই। যে শর্ট টার্ম ফাইন্যান্সিং, এখানে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে এই যে এখানে যে কয়েকটা আছে, ওই সেম ওই চারটা জিনিসই আছে। ঠিক আছে, এই চারটা জিনিস শিখলে আমাদের হয়ে যাবে। ওকে, আসো একটু আমরা নিচে স্ক্রোলিং করি। তাহলে আমাদের আজকে শেখার মূল যে টপিক সেটা হলো ব্যবসায়িক ঋণ। এই ব্যবসায়িক ঋণটা কি? এটা কিন্তু একটা স্পন্টেনিয়াস ফাইন্যান্সিং, মানে স্বতঃস্ফূর্ত ফাইন্যান্সিং। মানে বিষয়টা কি, সেটা হলো যখন কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থায়ন হয় সেটাকে আমরা স্পন্টেনিয়াস অথবা স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলবো। মানে বিষয়টা হলো ঠিক এমন, ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে তোমার অর্থায়ন হয়ে গেল। মানে বিষয়টা এমন যে তুমি মনে করো হলো তোমার 10,000 টাকার প্রয়োজন, এখন ইনস্ট্যান্ট তোমার 10,000 টাকার প্রয়োজন। এখন 10,000 টাকার প্রয়োজন, আবার তুমি 10,000 টাকার পণ্য ক্রয় করবা, মানে উভয় দরকার, তোমার হাতেও 10,000 টাকা দরকার, আবার হচ্ছে তোমার 10,000 টাকার পণ্য ক্রয়েরও প্রয়োজন পড়ছে। ঠিক আছে, এখন এক্ষেত্রে দেখো তুমি এই 10,000 টাকার পণ্য ধারে ক্রয় করছো। ধারে ক্রয় করা মানে কি, তোমাকে এখন টাকা দেওয়া লাগতেছে না, তাহলে তোমার হাতে যে 10,000 টাকা আছে সেটা তুমি ব্যবহার করতে পারতেছো, এটা তুমি ব্যবহার করবা। তাহলে বিষয়টা দেখো, তোমার হাতে 10,000 টাকা আছে, এই 10,000 টাকা দিয়ে তুমি যদি ধারে যদি পণ্য ক্রয় করো, তাহলে ইনস্ট্যান্ট তোমার 10,000 টাকা দরকার, সেইটা কিন্তু তুমি ফিল আপ করতে পারবা না। মনে করো তোমার কর্মচারীকে বেতন দেওয়া লাগবে 10,000 টাকা, এখন একই সঙ্গে তোমাকে আবার 10,000 টাকার পণ্য ক্রয় করা লাগবে, তাহলে তোমার কিন্তু 10,000 টাকা বেতন দেওয়া লাগতেছে, 10,000 টাকা কি দেওয়া লাগতে মানে পণ্য ক্রয় দেওয়া লাগতেছে। তো সেই জায়গায় যদি তুমি ধারে পণ্য ক্রয় করো আর 10,000 টাকা দিয়ে যদি বেতন দাও, এই যে 10,000 টাকা তুমি নগদে পরিশোধ না করে 10,000 টাকার ব্যবহার করতে পারতেছো, এটাই কিন্তু বলা হচ্ছে স্পন্টানিয়াস ফাইন্যান্সিং, মানে স্বতঃস্ফূর্ত অর্থায়ন। আর এই জিনিসটাকেই বলা হচ্ছে ব্যবসায়িক ঋণ, ট্রেড ক্রেডিট। অথবা মনে করো এমন, তোমার কাছে 10,000 টাকা আছে অথবা নেই মনে করো, কিন্তু তোমার ইনস্ট্যান্ট 10,000 টাকা দরকার, ইনস্ট্যান্ট দরকার 10,000 টাকা, কারণ কারণ তোমাকে বেতন দিতে হবে। এখন তুমি কি করলা, তোমার কোনো কাস্টমারের কাছ থেকে অগ্রিম নিলা, যে তুমি তো আমার কাছ থেকে পণ্য ক্রয় করবা, তাহলে দাও 10,000 টাকা এখন দাও। তাহলে কাউকে পণ্য না দিয়ে সেবা না দিয়ে তুমি 10,000 টাকা নিলা, এবং সেই 10,000 টাকা নিয়ে তুমি কি করলা, বেতন পরিশোধ করলা। তাহলে দেখো এটা ব্যবসায়িক কর্মকাণ্ড না, যে অগ্রিম গ্রহণ করলা অথবা ধারে পণ্য ক্রয় করলা, ব্যবসায়িক কর্মকাণ্ড না? এটাকেই মূলত বলা হচ্ছে যে ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে যখন আমাদের অর্থ সংস্থান হয় সেটাকে আমরা স্পন্টেনিয়াস ফাইন্যান্সিং অথবা স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলবো। তো এইটা তিন ভাবে হয়, হ্যাঁ, স্বতঃস্ফূর্ত অর্থায়ন তিন ভাবে হয়। যেমন ওই বকেয়া ব্যয়ের মাধ্যমে, ধারে ক্রয় করার মাধ্যমে, আর হচ্ছে অগ্রিম গ্রহণ করার মাধ্যমে। একটু চিন্তা ভাবনা করলে বুঝতে পারবা। তো আমি অত ডিটেলসে যাচ্ছি না, জাস্ট নর্মালি ব্যবসায়িক ঋণটা বুঝাই দিলাম। ঠিক আছে, যে যখন আমরা ধারে পণ্য ক্রয় করি, মনে করো 10,000 টাকার পণ্য ক্রয় করছি, এই 10,000 টাকা কিন্তু আমাদের পরিশোধ করা লাগতেছে না, তাহলে এই 10,000 টাকায় কিন্তু আমরা ইউজ করতে পারতেছি। তো মনে করো যে আমি ধারে পণ্য ক্রয় করলাম, আমি 1 মাস পর টাকা পরিশোধ করব, তাহলে এই 1 মাসে এই 10,000 টাকা আমি ব্যবহার করলাম। এটাকেই মূলত বলা হচ্ছে কি, ব্যবসায়িক ঋণ অথবা শর্ট টার্ম ফাইন্যান্সিং। ঠিক আছে, তো এখন মজার বিষয় যেটা,
আমরা মনে করি যে এই যে আমরা ধারে পণ্য ক্রয় করলাম, ঠিক আছে, 10,000 টাকা, এবং 1 মাসের মধ্যে টাকাটা আমাদের পরিশোধ করতে হবে, এবং এক্ষেত্রে দেখবে একটা শর্ত থাকে। সে শর্তটা কি? এরকম বলা থাকে 210, এখানে N30 লেখা থাকে। এটা কি দেখেছো তোমরা? এটার মানে বুঝতে পারো? যে যখন আমরা জি ধারে ভাইয়া। পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করি তখন কিন্তু এরকম একটা শর্ত লেখা থাকে, কন্ডিশন লেখা থাকে, যে 2, এখানে হলো ড্যাশ বা স্ল্যাশ 10, এখানে কমা দেওয়া থাকে, এরপর হলো এন, ওই জায়গাটায় হলো নিট, এরপর হলো 30 দিন বলা থাকে, বা 30 ডে, বা এরকমই থাকে মোটামুটি ভাবে, ইংরেজিতে এরকম থাকে, অথবা বাংলা এরকম থাকবে 2-10, এখানে বলা থাকবে হলো নিট 30। এগুলার আসলে মানে কি? এগুলার মানে হলো যে তুমি ধারে যে পণ্য ক্রয় করছো ওই টাকাটা তোমাকে 30 দিনের মধ্যে পরিশোধ করতেই হবে। কিন্তু তুমি যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করো তাহলে 2% বাট্টা পাবা, নগদ বাট্টা পাবা। তাহলে যেদিন তুমি পণ্য ক্রয় করবা তার পরবর্তী দিন থেকে তোমাকে বাট্টা সময়কালীন গুনতে হবে। যেমন মনে করো তুমি 1 জানুয়ারি পণ্য ক্রয় করছো, এখন 2-10 বলা আছে, তাহলে কত তারিখ পর্যন্ত টাকা পরিশোধ করলে তুমি বাট্টা পাবা? তো অনেক ছেলে মেয়ে এক কেউ ধরবে 1 তারিখ থেকে যদি ধরো, দেখবা যে 10 জানুয়ারি কিন্তু চলে আসবে, কিন্তু বাস্তবতা এটা রং। তোমাকে ধরতে হবে 2 তারিখ থেকে, 2 জানুয়ারি থেকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে দেখবে 11 জানুয়ারি, অর্থাৎ তোমার বাট্টার মেয়াদ উত্তীর্ণ সময় বা বাট্টাকালীন সময় হবে 11 জানুয়ারি পর্যন্ত। মানে 1 তারিখে ক্রয় করছো, তার ঠিক পরবর্তী দিন থেকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে 10, দেখবা যে গুনবা, হ্যাঁ, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, দেখো এখানে হলো 11তে চলে আসবে। 10 দিন যখন গুনবা দেখবা যে 11তে চলে আসবে, 11 তারিখ চলে আসবে। তাহলে যেদিন তুমি পণ্য ক্রয় করবা তার পরবর্তী দিন থেকে গুনবা, তাহলে দেখবে 11 জানুয়ারি তোমার বাট্টার পাওয়ার লাস্ট ডেট। তাহলে তুমি 11 তারিখ পর্যন্ত যদি টাকা পরিশোধ করো তাহলে বাট্টা পাবা 2%। মানে বিষয়টা হলো এমন যে 10,000 টাকা তুমি ধারে পণ্য ক্রয় করছো, এখন যদি তুমি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করো তাহলে তুমি 2% বাট্টা পাবা। এখন অনেকের মতে যারা ভুল করবে, যদি 11 তারিখে টাকাটা পরিশোধ করো তাহলে তোমাকে কত টাকা পরিশোধ করতে হবে, তো যারা জানবে তারা কি করবে, এর উপর হলো 10,000-এর উপর 2% ধরে 200 টাকা, 200 টাকা বাদ দিলে 9,800 টাকা পরিশোধ করতে হবে। এইটা সে বলবে, এখানে 200 টাকা বাট্টা সে ধরবে, নগদ বাট্টা, এবং এটাই রাইট। কিন্তু যে বা যারা 1 তারিখকেই ধরবে, 1 তারিখ থেকে 10 দিন গণনা করবে, তার বাট্টার শেষ সময় আসবে 10 জানুয়ারি, যেটা ভুল। ঠিক আছে, তো এ কারণে যখন তোমরা বাট্টা ক্যালকুলেশন করবা যেদিন পণ্য ক্রয় করবে তার পরবর্তী দিন থেকে মূলত ধরবা। এরকমও কিন্তু কোশ্চেন আছে, আমরা একটু পর কোশ্চেন সলভ করব। তো যাই হোক না কেন, এখানে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, যে জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা যখন ধারে পণ্য ক্রয় করি অল্প সময়ের জন্য আমরা মূলত টাকাটা ব্যবহারের সুবিধা পাই। তো এক্ষেত্রে এই যে বাট্টাকালীন যে সুযোগটা দেওয়া হয়, যে বাট্টার সুযোগটা দেওয়া হয়, এই বাট্টার সুযোগটা যদি আমরা নিতে পারি তাহলে আমাদের জন্য তো 200 টাকা সেভ হলো, তাই না? কিন্তু এই বাট্টার সুযোগটা যদি না নিতে পারি তাহলে এই 200 টাকা আমাদের কি করতে হয়? পরিশোধ করতে হয়। যেমন মনে করো যে আমরা 12 তারিখে টাকাটা পরিশোধ করলাম, তাহলে আমাদের কিন্তু 10,000 টাকাকে পরিশোধ করতে হবে। যে জায়গায় আমরা 11 তারিখে টাকাটা পরিশোধ করলে আমাদের 200 টাকা সেভ হতো, সে জায়গায় কিন্তু 12 তারিখে টাকাটা পরিশোধ করা আমাদের 200 টাকা কিন্তু লাগতেছে। তাহলে এই যে 200 টাকা, এটাকেই মূলত বলা হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট। বুঝতে পারলাম? অর্থাৎ বাট্টার যে সুবিধাটা আমরা বঞ্চিত হই, অথবা বাট্টার যে সুবিধাটা আমাদের হাতছাড়া হয়, এর কারণে ওই যে 200 টাকা যেটা আমাদের আন্ডারে ছিল সেটা যখন আমাদের বাইরে চলে গেল, তো এই যে খরচটা, অতিরিক্ত যে খরচটা হলো, সেটাকেই মূলত ট্রেড ক্রেডিটের কস্ট বলা হয়। বোঝা গেল? তো এইটাই মূলত বেসিক কনসেপ্ট। ওকে, এখানে ওই জিনিসটাই আমি কথা বলছি, ওই জিনিসটা এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি দেওয়ার চেষ্টা করছি। এর বাইরে কিচ্ছু না, তোমরা যখন বই পড়বা সেম এই জিনিসগুলো কিন্তু আছে। আচ্ছা আসো, এখন যখন আমরা ধারে পণ্য ক্রয় করব অথবা কোথাও যদি পণ্য বিক্রি করি, হ্যাঁ, এখানে আমাদের শর্ট টার্ম ফাইন্যান্সিং এর জন্য যে ব্যয়টা হয়, সে ব্যয়টা ক্যালকুলেশন করতে গেলে আমাদের সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের একটা বিষয় আদি আসে। আমাদের হয় সিম্পল ইন্টারেস্টে আমাদের কস্ট ক্যালকুলেশন করতে হবে, না হলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে আমাদের কস্টটা ক্যালকুলেশন করতে হবে। এখন
সবচেয়ে যেটা বড় সমস্যা আমাদের ফাইন্যান্সে সেটা হলো কনসেপ্ট না থাকা। 2 নম্বর যেটা সমস্যা সেটা হলো সূত্র যে মুখস্থ করি সে সূত্রগুলো মনে থাকে না, এবং একই সঙ্গে সূত্রগুলো কখন কোন সূত্রটা ব্যবহার করবে এটা আমরা বলতেও পারি না। তো এই জিনিসটা যাতে ভুল না হয় আমি কিন্তু অনেক কষ্ট করে এই যে তোমাদের জন্য সঠিক দিক নির্দেশনাগুলা এক জায়গায় অ্যাকুমুলেট করে দিয়েছি। তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিট যদি তোমরা নির্ণয় করতে চাও তাহলে তুমি সিম্পল ইন্টারেস্টে বের করবা না কম্পাউন্ড ইন্টারেস্টে বের করবা, এই জিনিসটা আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এরপর তো সূত্র তুমি ব্যবহার করতে পারবে, তাই না? যেহেতু সূত্রটাই খেলা। তাহলে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা মূলত এপিআর বের করি, এগুলো কি আমি পরে বলতেছি। আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা ইএআর অথবা ইআইআর ব্যবহার করি। তো এখন কস্ট অফ ট্রেড ক্রেডিট রিলেটেড যদি কোনো কোশ্চেন করা হয় সেই কোশ্চেনের কোথাও যদি এই কথাগুলো থাকে যে ডিটারমাইন কস্ট অফ ট্রেড ক্রেডিট, ডিটারমাইন নমিনাল ইন্টারেস্ট রেট অফ ট্রেড ক্রেডিট, অথবা এনুয়াল পার্সেন্টেজ রেট যদি ক্যালকুলেট যদি করতে বলে, অথবা ইকুইভ্যালেন্ট এনুয়াল রেট এই কথাটা যদি বলে, তাহলে তোমরা সিম্পল ইন্টারেস্ট ব্যবহার করবা এবং সেখানে সিম্পল ইন্টারেস্ট ব্যবহার করার মাধ্যমে এপিআর আমাদের বের করতে হবে, অর্থাৎ এপিআর নির্ণয় করতে হবে। এখানে এপিআর বলতে এনুয়াল পার্সেন্টেজ রেট, মানে আমাদের বার্ষিক কস্ট অফ ট্রেড ক্রেডিটে কত টাকা খরচ হচ্ছে সেটা আমরা নির্ণয় করব। আবার যদি কোনো প্রশ্নে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ইফেক্টিভ এনুয়াল রেট এই কথা দুইটা যদি কোথাও থাকে তাহলে তখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট ব্যবহার করব, এবং তখন আমরা প্রশ্নে ইএআর অথবা ইআই এর সূত্রটা ব্যবহার করব। আমাদের প্রশ্নে যদি সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্ট এই ধরনের কোনো কথা বলা না থাকে তাহলে আমরা সিম্পল ইন্টারেস্ট ব্যবহার করব এবং সেক্ষেত্রে এপিআর নির্ণয় করব। এই কথাগুলো কি বোঝা গেল? এগুলাই কিন্তু কাহিনী, ঠিক আছে? এই জিনিসগুলাই হচ্ছে মেইন বিষয়। বুঝতে পারছো? ক্লিয়ার? জাস্ট আরেকটু বলেন ভাই। হ্যাঁ, আমি আবারও বোঝাই দিতেছি যে যদি কোনো কোশ্চেন ট্রেড ক্রেডিট রিলেটেড দেয়, মানে ব্যবসায়িক ঋণ নির্ণয়ের ব্যয় নির্ণয় করতে দেয়, তাহলে আমরা ওইটা সিম্পল ইন্টারেস্টে কস্টটা নির্ণয় করতে পারবো। সিম্পল ইন্টারেস্ট তো তোমরা বোঝো যে যে টাকাটা ইনভেস্ট করা হবে, অর্থাৎ যে টাকাটা আমরা ধার নেব ওর উপর মনে করো আমাদের 10% ধরো যে কস্ট মনে করো, তাহলে আমাদের এখানে 1,000 টাকা ব্যয়, এটাকে বলা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। আর কম্পাউন্ড ইন্টারেস্টটা কি? আমাদের যে টোটাল টাকা থাকবে সেটা তো থাকবেই, উল্টা 1+r পার্সেন্টেজ, যতবার তুমি ওই জিনিসটা ব্যবহার করবা ততবার এন দিয়ে কি করতে হবে, মাল্টিপল করতে হবে। মানে সুদের উপর সুদ যেটা সেটাকে কি বলা হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিটের ক্ষেত্রে যদি তোমাকে এই হচ্ছে হলো ব্যয় নির্ণয় করতে বলে, তাহলে তুমি কোন সিস্টেমে ব্যয় নির্ণয় করবা, সিম্পল না কম্পাউন্ড? এটা দিয়েই তোমরা ঝামেলায় পড়ে যাও। তাহলে প্রশ্নে যদি এই কথাগুলো পাও, প্রশ্নে যদি তোমাকে এই জিনিসগুলো বের করতে বলে, প্রশ্নে দেখবে এগুলো আছে কিনা, যদি এগুলো যদি থাকে তাহলে বুঝে নিবা যে সিম্পল ইন্টারেস্ট ব্যবহার করতে হবে। আর সিম্পল ইন্টারেস্ট ব্যবহার করা মানে এপিআর নির্ণয় করতে হবে, তার মানে প্রথম সূত্রটা ব্যবহার করতে হবে। আবার প্রশ্নে যদি এই দুইটা জিনিস থাকে তাহলে তোমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টের মাধ্যমে তোমাকে ব্যয় নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে তোমাকে ইএআর ব্যবহার করতে হবে। প্রশ্নে যদি এই কথাগুলো কিচ্ছুই বলা না থাকে তার মানে কোনো কিছুই বলা নাই, তখন তুমি সিম্পল ইন্টারেস্ট ব্যবহার করবা এবং সেক্ষেত্রে এপিআর নির্ণয় করতে হবে। ক্লিয়ার এবার? বোঝা গেল? জি ভাই, বুঝছি। এটাই কিন্তু ঝামেলার বিষয়, এর বাইরে কিচ্ছু নেই। যে যেখানে যাক না কেন এই জিনিসটা এমনি হোক অমনে হোক, প্র্যাকটিস করে হোক, জোর করে হোক, মুখস্থ করে হোক, মনে রাখতে হবে। বোঝা গেল? জাস্ট এই কয়টা জিনিস যদি মনে রাখতে পারো তাহলে ইজিলি কোশ্চেন সলভ করতে পারবা। এখন সূত্রগুলো একটু মাথায় রাখো। দেখো, সিম্পল ইন্টারেস্টে আমরা মূলত দুভাবে কস্ট নির্ণয় করি, এই হচ্ছে দুই ভাবে সূত্র। এখন
প্রথম যে সূত্রটা আছে এই যে এইটা কিন্তু ব্যবহার করা হয় না। এইটা কি? এটা একটা নির্দিষ্ট পিরিয়ডে হতে পারে, সেটা 1 মাস, সেটা হতে পারে 15 দিনের কস্ট বের করার জন্য এই পিরিয়ডিক পার্সেন্টেজ রেটটা ব্যবহার করা হয়, যেটার ইউজ একদম নেই বলতেই চলে। ওকে, তো সিম্পল ইন্টারেস্টে এপিআরটা বেশি ব্যবহার করা হয়, বা সচরাচর আমাদের এপিআর বেশি নির্ণয় করতে হয়। তো এপিআর নির্ণয় করার ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডি ইন্টু 360, মানে ইয়ারলি যেহেতু 360 ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি ইন্টু হলো 100। এখানে এখন কাহিনী আছে, কিছু জিনিস বলবো, ঠিক আছে? দেখো ফাইন্যান্সে এই সূত্রগুলো মনে থাকে না কেন? কারণ তুমি বোর্ড বই কিনছো, সে বোর্ড বইয়ে এপিআর লেখা নাই, সে বোর্ড বইয়ে লেখা আছে কে টি সি। ঠিক আছে, তুমি ব্যতিক্রম সাজেশন বই কিনছো, সেখানে সম্ভবত আর টি সি লেখা আছে। তুমি মিলেনিয়াম পাবলিকেশনের বই কিনছো, সেখানে সম্ভবত আমি জানি না, ডিরেক্ট মনে হয় টিসির কথা বলা আছে। তুমি অন্য কোনো বড় ভাইয়ের কাছে পড়তেছো, সে তোমাকে শিখাচ্ছে এপিআর, যেমন আমি তোমাকে বলতেছি যে এপিআর। তো একই জিনিস এই জিনিসগুলা, ঠিক আছে? এখানে আমি সিডিআর ব্যবহার করছি, ঠিক আছে, কেউ ওখানে আর ব্যবহার করছে, কেউ ওখানে সিডি বের করছে, ঠিক আছে? তো এখন আমি তোমাদের যে বিষয়টা বলতে চাচ্ছি, বিভিন্ন জনের দৃষ্টিভঙ্গি থেকে ওই সেম জিনিসটাকেই সে বিভিন্নভাবে ব্যাখ্যা করছে। তো এই কারণে আমি তোমাদের বলবো যে কোনো একটা সূত্র ব্যবহার করো। একটা, আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিট নির্ণয় করতেছি, তার মানে আমরা টিসি, ঠিক আছে, এটাই লিখবো। ট্রেড ক্রেডিট, ট্রেড ক্রেডিটের কস্ট, এই যে আমরা এভাবে এপিআর দিয়ে দিলাম, এখানে দিয়ে আমরা সূত্রটা লিখবো। এভাবেও আমরা করতে পারবো। অথবা আমাদের ফাইন্যান্সে আর কে অথবা ই ফার্স্ট ব্র্যাকেট আর, এই জিনিসগুলোর মাধ্যমে মূলত ইন্টারেস্ট রেটকে বোঝায় আমাদের ফাইন্যান্সে। আর তেও বোঝায় রেট অফ ইন্টারেস্ট, কে তেও বোঝায় রেট অফ ইন্টারেস্ট, ই ফার্স্ট ব্র্যাকেট আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, মোটামুটি ভাবে একই অর্থে ব্যবহার করা হয়। তো এই জিনিসগুলো কিন্তু একই, তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারবা, ঠিক আছে? তো তুমি যদি এই জায়গাতে যদি এই কথাটা লেখো ই ফার্স্ট ব্র্যাকেট আর, হ্যাঁ, টিসি মানে ট্রেড ক্রেডিট, ট্রেড ক্রেডিটের কস্ট তুমি নির্ণয় করবা। তাহলে সিম্পল ইন্টারেস্ট যদি বলে, তাহলে সেক্ষেত্রে এপিআর বের করব। তাহলে এপিআর ইকুয়াল টু আমরা তো জানি সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডি ইন্টু 360 ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100। এখন এই সিপি, ডিপি, সিডিআর এই জিনিসগুলো কি, এগুলো পরে আসতেছি, কিন্তু তোমরা আগে এই জিনিসটাকে ক্লিয়ার হয়ে নাও। ক্লিয়ার তো? বিভিন্ন গাইড বই খুলবা, বিভিন্ন ওয়ার্ড লেখা আছে, যেটাই লেখা থাকে একই জিনিস, তুমি যে কোনো একটা ফলো করো, যে কোনো একটা। ক্লিয়ার? বলো। এই জায়গাতে জি আগে ভাই। বিভ্রান্ত হওয়া যাবে না, এই জায়গাতে ঝামেলা করো আগে। তো যে কোনো বইয়ে ফলো করো না কেন, তুমি যে কোনো একটা সূত্রকে মূল সূত্র ধরে তুমি আগাবা, শেষ। তাহলে তুমি যদি ডিরেক্ট কস্ট অফ ট্রেড ক্রেডিট এপিআর কথাটাও লেখো, তারপরেও হবে, যেটা মন চায় যে কোনো একটা ফলো করো। ওকে, এবার আসো, দেখো সিডিআর এই জিনিসটা কি, এখানে সিপি এবং ডিপি কি, এরপরে আমরা প্রশ্ন সলভে যাব, তাহলে দেখবা, বলবা যে ওয়া, এত সহজ, খুবই সহজ। দেখো সিডিআর এই জিনিসটা কি, আমরা একটু আগে দেখলাম 210 N30 এরকম কিন্তু পণ্য ক্রয় বিক্রয় করার সময় কি থাকে, এরকম সত্য থাকে, ঠিক আছে? এখানে দেখো সিডিআর, ক্যাশ ডিসকাউন্ট রেট, এর মানে হলো 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে, 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করলে 2% বাট্টা পাওয়া যাবে। তাহলে এইটাই কি ক্যাশ ডিসকাউন্ট রেট না? তাহলে সিডিআর মানে এই টাকাটাকে বোঝাচ্ছে, ডিসকাউন্ট রেট। ক্লিয়ার? কখনো এভাবে দেওয়া থাকবে, কখনো এরকম 2% বলা থাকবে, অথবা 3% দিয়ে দেওয়া থাকবে, অথবা বলা থাকবে ক্যাশ ডিসকাউন্ট রেশিও। তো ওটাই হলো কি সিডিআর। বোঝা গেল?
এরপর দেখো ক্রেডিট পিরিয়ড, ঋণ পরিশোধের সময়। ঋণ পরিশোধের সময় কিন্তু 30 দিন, নিট 30 অথবা ইওএম, এই কথাটা বলা থাকবে। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আসবো, ঠিক আছে? তাহলে এখানে সিপি বলতে ক্রেডিট, মানে ক্রেডিট পিরিয়ডকে বোঝাচ্ছে, ঠিক আছে? এখানে হচ্ছে আর বসায় দাও তো সিডিআর, এখানেও সিডিআর হবে মূলত, নিচেও সিডিআর। আচ্ছা যাই হোক, এরপর এখানে হলো ডিপি। ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড, মানে এই কথাটাকে বোঝাচ্ছে। এরপর জাস্ট মানগুলো বসাই দাও, অ্যান্সার শেষ। বোঝা গেল? আচ্ছা, আর একটু আসো, একটু শুধু ধৈর্য ধরো। জাস্ট আজকে এই দুটো সূত্র বুঝাই দিয়ে শেষ করে দেবে, এবং এইটা থেকে দেখবে কোশ্চেন কমন আসছে, এটা থেকে কোশ্চেন সব হবে। এখন প্রশ্নে যদি ইফেক্টিভ অ্যানুয়াল রেট এই কথাটা বলে, অথবা এইদিকে বলতে পারে যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অথবা ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল রেট, এই কথাটা যদি বলে, তখন বুঝে নিবা যে তোমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট রেট ব্যবহার করতে হবে, মানে এই সূত্রটা ব্যবহার করতে হবে। এখন এই সূত্রটা দেখো, এখানে হলো তোমরা এগুলো মুখস্থ করো, মুখস্থ করবা না, তোমরা এগুলো মুখস্থ করবা না, জাস্ট কয়েকবার প্র্যাকটিস করবা। এখানে আমাদের ই এ আর অথবা ই আই আর বের করতে গেলে আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট, এরপর ফার্স্ট ব্র্যাকেট 1 + আর, পাওয়ার হলো এন, যেহেতু কম্পাউন্ড সুদের উপর সুদ ধরতে হবে, -1 ইন্টু হলো 100। তাহলে এখানে আর, আর এখানে হলো এন, এই জিনিসটা কি? ঠিক আছে, এখানে এনটা হচ্ছে হলো নাম্বার অফ কম্পাউন্ডিং, মানে কতবার মূলত তুমি এই ট্রেড ক্রেডিটের সুবিধাটা বঞ্চিত হচ্ছ, বছরে কতবার তুমি এই সুযোগ সুবিধাটা হাতছাড়া করতেছো, সেইটা হলো এন এর মাধ্যমে নির্ণয় করা হয়, মানে হলো এই অংশটা। ঠিক আছে, আর এখানে আর, আর বলতে তোমার প্রত্যেকটা মানে বারে, মানে এক বছরে যদি তুমি 10 বার ক্রয় করো, তাহলে এন ইকুয়াল টু কিন্তু এখানে হলো 10 বুঝাবে। আর প্রত্যেকবার মানে এক একবার তোমার পিরিয়ডিক পার্সেন্টেজ রেট কত, সেটাই আর বুঝাবে। মানে তোমার হচ্ছে এপিআর এর যে দুইটা, মানে যে পুরো সূত্রটা আছে, ওই সূত্রটায় প্রথম অংশটাই হলো আর, আর হচ্ছে পরের অংশটা হলো এন। জাস্ট ওই জিনিসটা এখানে বসায় দাও, এর বাইরে কিচ্ছুই নেই। বোঝা গেল? কি বুঝতে পারলা? এখানে এই সূত্রটা আরো আছে অন্যরকম। যেমন এপিআর কে যদি এন দিয়ে ভাগ দাও, ভাগ মানে এই জায়গাতে এপিআর অথবা কস্ট অফ ট্রেড ক্রেডিট এন দিয়ে ভাগ দিলেই মূলত হচ্ছে বাকি সব কাজ করলে হবে। তো অত জানার দরকার নেই আপাতত, ঠিক আছে? অত দরকার পড়বে না, আপাতত এতটুকু শুধু দেখো। তাহলে এপিআর এর সূত্রটা যদি মাথায় থাকে, তাহলে তুমি ওই জায়গা থেকে খুব ইজিলি ইএআর অথবা ইআই এর যে সূত্রটা আছে সেটা তুমি ইজিলি মাথায় রাখতে পারবে। একটু প্র্যাকটিস করতে হবে ভাই, ঠিক আছে? তাহলে দেখবে ইজিলি মনে থাকবে। দেখো এই জিনিসগুলো আমি ফাইন্যান্স পড়াই না অনেক দিন হচ্ছে, ঠিক আছে? অনেক দিন হচ্ছে ফাইন্যান্স পড়াই না, আমার নিজেরই মনে নেই, ঠিক আছে? তো এই জিনিসগুলো যখন প্র্যাকটিসের মধ্যে থাকবে, দেখবে ইজিলি সবকিছু মনে থাকতেছে। এবার আসো, আমাদের কিন্তু শেষ, কাহিনী শেষ। আসো দেখো এই কোশ্চেনটা কোথায় করছে। ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ফাইন্যান্সে করছিল ফার্স্ট ইয়ারে 2019 সালে, তার মানে রিসেন্ট কিন্তু এই কোশ্চেনটা করছিল, তাই না? কোশ্চেনটা কি? কোশ্চেনটা বলছে ক্যালকুলেট, নির্ণয় করো দা কস্ট অফ ট্রেড ক্রেডিট আন্ডার দা কন্ডিশন অফ 3/5 2/12 নিট 30। মানে এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশন নাম্বার এইটা একটা কন্ডিশন, কন্ডিশন হলো এইটা একটা কন্ডিশন, ঠিক আছে? এখানে কিন্তু দুইটা কন্ডিশন, এবং আমাদের ক্রেডিট পিরিয়ডটা কিন্তু ওই সেম, একই ব্যবহার করতে বলছে। তাহলে এখানে কিন্তু দুইটা কেস, দুইটা সিচুয়েশন, এই দুইটা সিচুয়েশনে তোমাকে কস্ট অফ ট্রেড ক্রেডিট নির্ণয় করতে হবে। তাহলে আমরা সিম্পল ইন্টারেস্টে কস্ট অফ ট্রেড ক্রেডিট নির্ণয় করব, না আমরা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে কস্ট অফ ট্রেড ক্রেডিট নির্ণয় করব? আমরা কিন্তু একটু আগেই দেখলাম প্রশ্নে, যদি কোনো প্রশ্নে কস্ট অফ ট্রেড ক্রেডিট, নমিনাল ইন্টারেস্ট রেট, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, এই জায়গাটাতে একটু কারেকশন করে নাও তো। এই জিনিসটা
মূলত এখানে আসবে ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল রেট, এটাও নিচে মূলত আসবে। একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, আমি কারেকশন করে তোমাদের শিটটা দিব না, হয়তো বা কারেকশন করে দিয়েছি। তো যাই হোক না কেন, যখন প্রশ্নে এই কথা, তিনটা কথা উল্লেখ থাকবে, এই যে দেখো প্রশ্নে এই কথাটা উল্লেখ আছে, কস্ট অফ ট্রেড ক্রেডিট কথাটা উল্লেখ আছে, তার মানে কি আমরা এপিআর নির্ণয় করব, আমরা ডিরেক্টলি এপিআর এ যাব। তাহলে চলো দেখো, আমরা ওই কোশ্চেনটা আমরা আমাদের যে প্র্যাকটিস শিট আছে সেই প্র্যাকটিস শিটে আমরা সেই জিনিসটা ব্যবহার করব। ঠিক আছে, দেখো এই হচ্ছে কিন্তু ওই কোশ্চেনটা। ওকে, তাহলে দেখো আমাদের হলো এখানে দুইটা সিচুয়েশন। একটা হলো যে আমাদের 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে, এটা হলো মূল কথা, 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। প্রথম কেস হচ্ছে আমরা যদি টাকাটা 5 দিনের মধ্যে যদি টাকাটা পরিশোধ করি তাহলে আমরা 3% বার্তা পাবো। আর অপরদিকে দ্বিতীয় যে কেসটা বা দ্বিতীয় যে ঘটনাটা, সেটা হলো আমরা যদি হলো 12 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করি তাহলে 2% বার্তা পাবো। তাহলে আমাদের কেস ওয়ান, ঠিক আছে, পরিস্থিতি ওয়ান, আমাদের হলো এপিআর আমরা মানে পিপিআর বের করব না। ঠিক আছে, পিপিআর বের করার দরকার নাই, মানে আমাদের যে প্রথম সূত্রটা আছে এইটার দরকার নাই। ঠিক আছে, আমরা সবসময় এইটা ব্যবহার করি। তাহলে যার সূত্র অনুসারে সবকিছু বসাই দেব। তাহলে কেস ওয়ান, আমাদের এখানে সিডিআর, এখানে আমরা জানি হচ্ছে আমাদের সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর ইন্টু 360 সিপি মাইনাস হচ্ছে ডিপি ইন্টু কিন্তু হলো 100। তাহলে এই প্রশ্নে দেখো আমাদের কিন্তু সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেশিও প্রথম কেসে কত, 3। তাহলে আমরা এই যে দেখো 3 বসাই দিছি, সেম নিচেও 3 বসাই দিলাম। এরপর আমাদের হচ্ছে পরের অংশ যেটা আছে 360, এটা 360 নিয়ে আসবে অ্যানুয়ালি বের করতে গেলে 360। এরপর আমরা সিপি, সিপি মানে ক্রেডিট পিরিয়ড, ক্রেডিট পিরিয়ড তো 30 দিনের কথা বলছে, তাহলে আমরা 30 দিন বসাই দিলাম। এরপর আমাদের বলছে হলো ডিপি, ডিসকাউন্ট পিরিয়ড, আমাদের প্রথম কেজে ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 5 দিন, 5 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করি তাহলে আমরা 3% বার্তা পাবো। জাস্ট এই জিনিসগুলো আমরা বসাই দিয়ে আমরা কি করলাম, 100 দিয়ে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমাদের এই যে এই অংশটা, প্রথম অংশটার মান বের হবে 0.0303। এরপর তো ইন্টু, সেই ইন্টু আমরা বসায় দিয়েছি। এই অংশটা ভাগ গুণ করলেই মূলত চলে আসবে 14.4। এরপর ইন্টু হলো 100, গুণ করলে আমাদের 44.53% আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিট বের হবে। এখন এই জায়গায় কিছু ইম্পর্টেন্ট কথা বলি। যখন তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে সরাসরি একবারে এই কাজটা করবা, অনেক সময় মানে পুরো কাজটা যখন করবা এই রেজাল্টটা আসবে না, অনেক সময় আসে না। এ কারণেই তোমরা তোমাদের খাতায় ভেঙে ভেঙে করে দেখাবা, তাহলে একুরেট রেজাল্টটা আসবে। নিজেরা যখন প্র্যাকটিস করতে যাবা একবারে সবকিছু উঠাবা, দেখবা যে অনেক সময় হবে না, মান বেশি এবং কম দেখাচ্ছে। বোঝা গেল? এটা কিন্তু 1 নম্বর সিচুয়েশন চলে গেল। এরপর দেখো 2 নম্বর সিচুয়েশন, কেস 2 অথবা ইভেন্ট 2। এখানে আমাদের বলা আছে কি, এখানে বলা আছে সিডিআর, সিডিআর কত, এখানে সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেডিও 2, এই যে আমরা 2 বসা দিয়েছি। এরপর 100 থেকে 2 মাইনাস করছি। এরপর আমাদের ক্রেডিট পিরিয়ড হচ্ছে হলো 30, 30 বসাইছি। এরপর হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড 12, 12 আমরা বসাইছি। এরপর আমরা ভাগ গুণ যোগ বিয়োগ যেটা লাগে সেটা করছি। আমাদের দ্বিতীয় ঘটনার কস্ট অফ ট্রেড ক্রেডিট বের হয়েছে কত, 40.80%। তাহলে ঠিক এই জায়গা থেকে যদি তোমাকে বলে যে তুমি কোন জায়গা থেকে ধারে পণ্য ক্রয় করবা, তুমি কি প্রথম ঘটনা বা প্রথম জনের কাছ থেকে পণ্য ক্রয় করবা, না তুমি দ্বিতীয় জনের কাছ থেকে পণ্য ক্রয় করবা, তাহলে অবভিয়াসলি আমাদের অ্যান্সার আসতেছে কোথায়, যে আমাদের দ্বিতীয় ঘটনায় আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিট কত, কম। তো স্বাভাবিকভাবে আমরা হচ্ছে দ্বিতীয় ঘটনা থেকে বা দ্বিতীয় জনের কাছ থেকে কি করব, ধারে পণ্য ক্রয় করব।
এইটা শুধু কস্ট অফ ট্রেড ক্রেডিটের দুইটা ঘটনা দিয়ে আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি, কিন্তু যখন তোমরা দেখবা তোমার কাছে অপশন আছে ধারে পণ্য ক্রয় করার, তোমার কাছে অপশন আছে কমার্শিয়াল পেপার ইস্যু করার, তোমার কাছে অপশন আছে ব্যাংক ঋণ নেওয়ার, তাহলে কোনটা থেকে তুমি নিবা? তোমার কাছে অপশন আছে ফ্যাক্টরিং করার, তাহলে কোনটা তোমার কাছে মিনিমাম কস্ট বেয়ার করাবে? সুতরাং আমরা ওই জিনিসটাই কস্ট ডিটারমাইন করে ওই জিনিসটা থেকে কি করব? স্বল্প মেয়াদী অর্থ সংস্থান করব। এটাকেই মূলত বলা হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং এর ক্যালকুলেশন। কি বুঝতে পারলা? বোঝা গেল কি? ভাইয়া। জি ভাইয়া। ইজি কিন্তু, ইজি একই লাগতে জিনিস। আছে। ঠিক আছে, একই জিনিস, খুবই ইজি, কিন্তু সূত্রগুলা এবং পরিবেশ পরিস্থিতি শুধু বুঝতে হবে, তাহলে ইজিলি পারবা। এই সেম জিনিসটা এখানে যদি কস্ট অফ ট্রেড ক্রেডিট কথাটা না থেকে কি থাকতো? এখানে কিন্তু এই কথাগুলো থাকতে পারতো, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ইফেক্টিভ অ্যানুয়াল রেট, ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল রেট, এই কথাগুলো যদি বলা থাকতো তাহলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট ব্যবহার করতাম এবং সেখানে ইএআর অথবা ইআইআর ব্যবহার করতাম। ঠিক আছে, দেখছো এই ক্লাসগুলো দেখো আমরা ফ্রিতেই করাচ্ছি, ক্লাসগুলো কিন্তু অনলাইনে ছেলেমেয়েরা অত দেখতেছে না, এই ক্লাসগুলো মাথায় ঢুকবেই না। তো এই ক্লাসগুলো যদি মাথায় না ঢোকে তুমি কেমনে পরে পরীক্ষা ভালো করবা? এখন এই জায়গায় তোমরা যারা আমার কথাগুলো শুনতেছো বা পরবর্তীতে শুনবা, এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। তুমি একটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট, তুমি একটা প্রতিষ্ঠানের ম্যানেজার, তোমার ওই প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা দরকার 1 বছরের জন্য। তাহলে তোমার সামনে এরকম 4টা অপশন আছে যে তুমি তোমার প্রাপ্য হিসাব, স্পেশালি প্রাপ্য বিল, ওইটা ভাঙ্গায়া 1 লাখ টাকা তোমার হাতে নিয়ে আসবা, না কারো কাছ থেকে 1 লাখ টাকা ধারে পণ্য ক্রয় করে তোমার হাতের 1 লক্ষ টাকা ব্যবহার করবা, না ব্যাংক থেকে ঋণ নিবা, না তোমার কমার্শিয়াল পেপার ইস্যু করবা। এই কাজটা যদি তোমাকে করতে বলে, তুমি যদি ফাইন্যান্স গ্রাজুয়েট হিসেবে তুমি যদি এইটা না পারো, বলো তো তোমারে আমার বেতন দিয়ে রাখার কোনো মানে হয়? বলো, তোমার আমি বেতন দিয়ে রাখবো? রাখবো না। এটাই বাস্তবতা ভাই। তো আমরা যারা হচ্ছে ফাইন্যান্স গ্রাজুয়েট বা আমরা যারা এগুলো থেকে পাশ করে আসতেছি, তো এই জায়গাগুলো আর্টস এর ছেলে মেয়েরা পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে, ওরা এগুলো বুঝবে? বুঝবে না। বা আমরাও যারা ফাইন্যান্সের গ্রাজুয়েট আছি তারাও পারতেছি না। তো সেই জায়গায় যদি ভারতের লোকেরা যদি পারে, পাকিস্তানের লোকেরা যদি পারে, শ্রীলঙ্কার লোকেরা যদি পারে, জাপানের লোকেরা যদি পারে, তো বাঙালি নিয়ে আমি কি করব? বোঝা গেল কাহিনী? সামির বুঝতে পারছো? এটাই জি কিন্তু ভাইয়া। বাস্তবতা জি সাব্বির, ভাইয়া। এটাই কিন্তু রিয়েল বাস্তবতা। আমরা খালি আবেগে গা ভাসায়, খালি লাফালাফি করি, লাফালাফি করে লাভ নাই, এটা বাস্তবতা। এটা একদম মূল সিনারি, মূল জায়গা, এখানে ফাজলে আমার কোনো স্কোপ নাই। শিখতে হবে। তো তুমি না শিখে বলো যে চাকরি নাই চাকরি নাই, তাহলে তো মুশকিল। তাহলে যদি আমাদের এই জায়গাতে এই কোশ্চেনটা দেখো মডিফাই করে আসলো, এই জায়গাতে যদি বলে কস্ট অফ ট্রেড ক্রেডিট না বলে, যদি কস্ট অফ ট্রেড ক্রেডিট উপরে লিখলো এবং এখানে বলে দিল যে ইফেক্টিভ অ্যানুয়াল রেট নির্ণয় করো এই দুইটা ঘটনার পরিপ্রেক্ষিতে বা দুইটা সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে, তখন তো তুমি এটা করতে পারবা না। এটা তোমার তোমার করার কোনো স্কোপ নাই। তাহলে তোমাকে ডিরেক্ট এই সূত্র ব্যবহার করতে হবে যে কস্ট অফ ট্রেড ক্রেডিট ইএআর ইকুয়াল টু আমাদের 1 + r পাওয়ার হলো n -1 ইন্টু হলো 100। সিচুয়েশন 1 অথবা কেস 1 অথবা ইভেন্ট 1 আমরা কি করব? আমরা 1, এখানে কিন্তু এই যে এটা 1 কিন্তু, হ্যাঁ এখানে আমি ডিরেক্ট লিখে দিয়েছি, এখানে 1, এখানে আর এর মান আর, আর মানে কিন্তু এই অংশটা। তাহলে দেখো এই যে সিচুয়েশন 1 এইটা না, সিচুয়েশন 1 কিন্তু এইটা, এইটার আর এর মান কিন্তু এই যে এইটা। তাহলে এইটা তোমাকে আলাদা করে ক্যালকুলেশন করে নিতে হবে, খসড়া করে নিতে হবে, এখানে তো করা আছে যার কারণে ডিরেক্ট বসাইছে। তাহলে 1 + 0.0309 যোগ করলে কি হয়? 1.0309। ওকে, এরপর হলো পাওয়ার এন, এন বলতে এই অংশটাকে বোঝাচ্ছে, অর্থাৎ এই অংশটাকে বোঝাচ্ছে, এটা মানে কিন্তু এইটা 14.4, আমরা 14.4 বসালাম। তাহলে তোমরা যখন ক্যালকুলেটর করবা একসঙ্গে যদি করো অনেক সময় মান ভুল আসবে, এ কারণে
এইটার উপর এইটা করবা, তারপর 1 মাইনাস করবা, 100 দিয়ে গুণ করবা, গুণ করলে দেখবে অ্যাপ্রোপ্রিয়েট মানটা চলে আসছে। তাহলে সিচুয়েশন 1 এ কস্ট অফ ট্রেড ক্রেডিট হচ্ছে 54.99%, মানে কম্পাউন্ড ইন্টারেস্টে কিন্তু সুদের হার বেশি হয়। ঠিক আছে, আয়ের হারও বেশি, ব্যয়ের হারও বেশি কম্পাউন্ড ইন্টারেস্টে। সেম অনুরূপ ভাবে সিচুয়েশন 2, সিচুয়েশন 2 তে আমাদের তো 1 যোগ হবে, আর এর মান কত সিচুয়েশন 2 এ? আর এর মান হচ্ছে আমাদের 0.204, তাহলে আমরা 1 এর সঙ্গে যোগ করলে 1.0.204। এরপর আমাদের এন এর মান বের করে নিতে হবে। তাহলে আমরা এন এর মান এই তো উপরেই দেওয়া আছে, যদি না থাকতো আমাদের কিন্তু খসড়া করে করা লাগতো। ঠিক আছে, তাহলে এন এর মান বের হচ্ছে আমাদের 20, তাহলে 20 আমরা বসালাম, কম্পাউন্ড করলাম, করে আমরা 100 দিয়ে গুণ করলাম, আমাদের ইফেক্টিভ অ্যানুয়াল রেট বের হচ্ছে 49.76%। সেম এই জায়গা থেকেও তোমাকে সিদ্ধান্ত নিতে বলবে যে তুমি তাহলে কোন সিচুয়েশন থেকে শর্ট টার্ম ফাইন্যান্সিং এর কাজটা করবা। তুমি অবভিয়াসলি বলবা যে দ্বিতীয় সিচুয়েশন থেকে। কি বোঝা গেল? জি ভাইয়া। ক্লিয়ার তো? আসো, এই যে দেখো আরেকটা কোশ্চেন। এটা কিন্তু হচ্ছে আমাদের অনার্সে, ঠিক আছে, অনার্সে গিটম্যানের বই পড়া হয়, প্রিন্সিপাল অফ ফিনান্স, গিটম্যান। ঠিক আছে, তার ডিটেলস একটা নাম নাম আছে। তো সব পাবলিক বিশ্ববিদ্যালয় বা এশীয় মহাদেশে তার বইটাই পড়ানো হয়, গিটম্যানের বইটা পড়া হয়। সেই গিটম্যানের বই থেকে উদাহরণগুলো নেওয়া আছে। ঠিক আছে, এই উদাহরণগুলো মডিফাই করে দেওয়া হয়। তাহলে দেখো, এবিসি কোম্পানি ক্যাশ ডিসকাউন্ট গ্রান্টেড অন দ্য বেসিস অফ 3/50 need 45 and pay on the final due date, show the cost of trade credit। তো যেটাই বলুক না কেন, মিনিংস করতে পারো আর না পারো ডাজেন্ট ম্যাটার, প্রশ্নে দেখো কি বলা আছে, কস্ট অফ ট্রেড ক্রেডিট। তার মানে কি, সিম্পল ইন্টারেস্ট, এপিআর। এরপর কি দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে, কথা শেষ। আর কিচ্ছু দরকার নেই আমাদের, আমাদের মেইন জিনিস আমরা এখানে পাইছি, আর লাগে? আর কিচ্ছু লাগে না। তাহলে এই যে দেখো আমাদের যে সূত্র, এই যে সূত্র, এই যে দেখো জাস্ট বসাই দিলাম। সিডিআর, ক্যাশ ডিসকাউন্ট রেশিও কত, 3। এই যে আমরা 3 বসাই দিলাম। এখানেও ক্যাশ ডিসকাউন্ট রেশিও আমাদের 3 বসাই দিলাম। এরপর সিপি, ক্রেডিট পিরিয়ড 45 দিন, 45 দিন। এখানে ডিপি, ডিসকাউন্ট পিরিয়ড 15 দিন, বসাই দিলাম। দেন ক্যালকুলেশন করো, 100 থেকে 3 বাদ দিলে 97, 100 কে তাহলে সরি 3 কে তাহলে 97 দিয়ে ভাগ দাও। এরপর 360 আছে, 360 কে আমরা তাহলে কত দিয়ে দিকে ভাগ দিব? এখানে আমাদের আছে 45 থেকে 15 বাদ দাও, 45 থেকে 15 বাদ 30। তাহলে আমাদের 360 ডিভাইডেড বাই হলো 30। তাহলে আমাদের কিন্তু এখানে কত কত আসতেছে আমি লিখে দিতেছি এভাবে, এর বাইরে কিচ্ছু নেই এগুলোতে। আমাদের এখানে আসতেছে হলো 12, মানে এন ইকুয়াল টু 12 আসতেছে। হ্যাঁ, এরপর এর সামনে আসতেছে কত, আমাদের হলো 3 কে ভাগ দেওয়া লাগতেছে 97 দিয়ে। তার মানে এখানে আমাদের আসতেছে 0.0 আমাদের 309, এই তো, ইন্টু আমাদের এখানে 100। এই তো আমাদের হলো এখানে 100, গুণ করলেই একদম আমাদের যেটা একুরেট রেজাল্ট, এই জিনিসটাই চলে আসবে। কি পারবা? বলো সামির, সাব্বির। জি ভাইয়া। ইজি আছে কিন্তু। দেখো, এই সূত্রগুলা না আমি, না তোমার কলেজের টিচার, না অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মের টিচার তোমাকে মুখস্থ করায় দিতে পারবে। আমিও যেভাবে বলতেছি সেম তারাও সেভাবে বলবো, হয়তো বা ফানি ডানি কোনো কিছু অ্যাড করে দেবে। এর মানে এই না তোমার মাথার ভেতর ঢুকে থাকবে। ঢুকে থাকার একটাই উপায়, তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। নিজের স্টাইলে এই জিনিসটা মনে রাখো, এর বাইরে কিচ্ছু নেই। ওয়ার্ড গুলা একজন একক ভাবে দিতেছে, তোমার যেটা সুযোগ হয় ভালো লাগে সেইটা দাও, কিন্তু আমার মতে যে কোনো
একটাতে অভ্যস্ত হও, প্র্যাকটিস করো, মেইন ফোকাসের বিষয়টা বোঝো, আলহামদুলিল্লাহ তোমরা পারবা। ইজি, মানে ফাইন্যান্সটা মানে এত মজাদায়ক, মানে যখন পারবা না তখন বিরক্তিকর লাগবে, কিন্তু ফাইন্যান্স এত ভালো। হিয়া আবার একটা অঙ্ক জাস্ট এতটুকু ক্যালকুলেশন করে অ্যান্সার বের করে দিবে এইটা, মানে টাস্কি খেয়ে যাবা যে আরে বাপরে বাপ এত বড় একটা অঙ্ক, জাস্ট এক লাইন ক্যালকুলেশন করে উত্তর বলে দিলাম, হলো এইটা, এটাই নাকি ফাইন্যান্স হয়, ফাইন্যান্স এটাই। ঠিক আছে, দেখো পরের কোশ্চেন গুলা। ডিসকাউন্ট 2%, অফার ফর পে আউট উইথিন 20 days, মানে এইটা প্রফেশনাল যে সত্য সেই হিসাবে রাখা আছে, আর এইটা ব্যাখ্যা করে লেখা আছে, এটা আবার ভুল বুঝিও না, এটার মানেগুলো বুঝতে হবে। তাহলে এইটা মানে ক্যাশ ডিসকাউন্ট রেশিও, সেটাই বলবে যে ক্যাশ ডিসকাউন্ট গ্রান্টেড অথবা ক্যাশ ডিসকাউন্ট রেশিও অমুক পার্সেন্ট তমুক পার্সেন্ট। হ্যাঁ, ইটস এ অফার ফর পে আউট উইথিন 20 days, মানে 20 দিনের মধ্যে যদি পরিশোধ করেন তাহলে, ওটাই মানে ইংরেজিতে ব্যাখ্যায় লিখছে। আর নর্মালি পে আফটার 14 days, 40 দিনের মধ্যে আপনাদের টাকাটা পরিশোধ করতে হবে, এটা হলো নিট ওই 14 days। ঠিক আছে, যে 40 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে জাস্ট। এই তো, এখানে 2, এখানে 2, এখানে 45-এর জায়গায় 40, 15-এর জায়গায় 20 বসাই দিলে ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। কি পারবা? পারা কিন্তু জি যাবে। ভাইয়া। পরেরটাতে আসো। এ ট্রেডার বাই গুডস অ্যামাউন্টিং টাকা 5,000 অন ক্রেডিট, কোন একজন ব্যবসায়ী 50,000 টাকার পণ্য ক্রয় করছে, খুব ভালো কথা। দ্য টার্ম অফ ক্রেডিট আর 3/10 নিট 30, মানে এই যে ধারে পণ্য ক্রয় করছে এর সত্য হচ্ছে 30 দিনের মধ্যে টাকাটা বাধ্যতামূলক পরিশোধ করতে হবে, 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করলে 3% বাট্টা পাওয়া যাবে। এখানে বলছে কস্ট অফ ট্রেড ক্রেডিট নির্ণয় করো। ওই তো, তাহলে আমি কোন পদ্ধতি ব্যবহার করব, সিম্পল ইন্টারেস্ট না কম্পাউন্ড ইন্টারেস্ট? আমাদের তো এখানে ইকুইভ্যালেন্ট ইফেক্টিভ এগুলো কোনো কথাই নাই, তাহলে কি আছে, কস্ট অফ ট্রেড ক্রেডিট, তার মানে এখানেও আমাকে কি করতে হবে, এপিআর বের করতে হবে কোনো কথা ছাড়াই। কস্ট অফ ট্রেড ক্রেডিট বলছে, তার মানে কি এখানেও এই তোমার এপিআর বের করতে হবে। তুমি ডিরেক্ট এই কথাটাই লিখতে পারবে ভাই, সমস্যা নাই, তোমাকে এখানে কেটিসি, তারপরে হচ্ছে ইআরসি, আরটিসি এগুলো লিখতে হবে, বিষয়টা এমন না। তুমি এমনই লিখলা যে কস্ট অফ ট্রেড ক্রেডিট এপিআর ইকুয়াল টু তোমার এখানে হচ্ছে যে সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেশিও 3 ডিভাইডেড বাই 100 মাইনাস হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেশিও 3 ইন্টু 360, এখানে তোমার হলো সিপি মানে ক্রেডিট পিরিয়ড, এখানে হলো কত, 30, 30 বসাইলাম। এরপর হলো কি ডিপি ডিসকাউন্ট পিরিয়ড, এই তো বসালাম, জাস্ট ক্যালকুলেশন করো, শেষ। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই তোমার 55.56 চলে 62 চলে আসবে। এখন বলছে দ্য অ্যামাউন্ট পেবল অন দ্য 10th ডে, যদি এই 50,000 টাকা আমরা 10 তারিখে পরিশোধ করি তাহলে কত টাকা আমাদের পরিশোধ করতে হবে, দা অ্যামাউন্ট পেবল, কত টাকা পরিশোধ করতে হবে অন দা 10th ডে, মানে 10 তারিখে যদি আমরা টাকাটা পরিশোধ করি, যেদিন পণ্য ক্রয় করছে তার 10 দিনের মাথায় যদি টাকাটা পরিশোধ করি অথবা 10 দিনের মাথায় যদি টাকাটা পরিশোধ করি, তাহলে আমরা কত টাকা পরিশোধ করব। তাহলে এখানে তো বলছে 10 তারিখের মধ্যে যদি আপনি টাকাটা পরিশোধ করেন তাহলে 3% বাট্টা পাবেন, তাহলে 3% বাট্টা কত, 3 × 15, 150 টাকা। তাহলে 3 × হ্যাঁ 15 হচ্ছে 115 না 1500 মেবি হবে, তাই না? দেখো তো 1500 মনে হবে, তাহলে 1500 টাকা যদি বাদ দেই তাহলে আমাদের 4800 টাকা আমাদের পরিশোধ করতে হবে। ঠিক আছে, এমন। এরপর দেখো দ্য অ্যামাউন্ট পেবল, কত টাকা পরিশোধ করতে হবে অন দা 13 ডেজ, মানে 30 দিন, 30তম দিনে যদি আমরা টাকাটা পরিশোধ করতে যাই তাহলে আমাদের কত টাকা পরিশোধ করতে হবে। এখন 30 তারিখে যদি টাকাটা পরিশোধ করি তাহলে তো বারটা পাবো না, তার মানে কি 50,000 টাকা পরিশোধ করতে হবে। এই তো, বোঝা গেল? আজকে এ পর্যন্ত থাক, আমি আরো প্র্যাকটিস দিবনি, আরো হোমওয়ার্ক দিবনি। তো তোমরা হচ্ছে সেই জিনিসগুলো একটু তোমাদের প্র্যাকটিস করতে হবে।
এরপর ইও এম এর ঝামেলা আছে। হ্যাঁ, ওই সেম জিনিস কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে একটু শুধু আমরা ব্যাখ্যা বিশ্লেষণ দেবো, এমনও হতে পারে যে আমি রেকর্ড করে ক্লাসটা আপলোড করে দেবো না, ঠিক আছে, যাতে কম সময়ের মধ্যে আমরা শেষ করতে পারি। তাহলে আশা করতেছি এই যে আজকে যে আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিট পড়ালাম বা তোমাদের আমি শেখানোর চেষ্টা করলাম, আশা করবো যে এই জায়গাতে তোমাদের কোনো সমস্যা থাকবে না। এখানে দেখো ইংরেজি ওয়ার্ড গুলো বুঝতে যদি অসুবিধা হয়, জাস্ট প্রশ্নে দেখবা যে এই জিনিসগুলো আছে কিনা, জাস্ট এনাফ। এরপর তুমি সূত্র মতো বসাই দিবা। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যদি তোমাদের কিছু বলার থাকে শেয়ার করো, আমি তোমাদের বলতেছি। কিছু বলবা? কারো কিছু বলার আছে? না একটু ভাইয়া। মাথা একটু মাথা ঘুরবে, প্রথমে প্রথমে মাথা ঘুরবে, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে ইজি হয়ে যাবে। আর আমি এমন ভাবে শিট গুলো দিতেছি, অল্প অল্প করে শিট গুলো লিখতেছি, অল্প করে সবকিছু দিতেছি। তাহলে সেক্ষেত্রে দেখবা যে আনুষঙ্গিক কোনো ঝামেলা নেই। তোমরা এখন বই বই থেকে শুধু প্র্যাকটিস করবা, সাজেশন থেকে শুধু প্র্যাকটিস করবা, কিন্তু আমার শিটের বাইরে যাবা না। মানে শিটের সূত্রর বাইরে যাবে না। সূত্র মেলাগুলো আছে, কিন্তু আমার শিটের বাইরে যাবে না। জাস্ট শিটের সূত্রগুলোর সঙ্গে মিলাই প্র্যাকটিস করবা। যেখানে সমস্যা হবে সেখানে বলবা, আমি ধরাই দেবো নি যে এইটা মানে এইটা বুঝাইছে, তাহলে দেখবে ইজিলি শেষ হবে। ওকে, বলো আর কিছু বলবা? না আমরা ভাইয়া। আমরা কিন্তু ফাইন্যান্স শুরু করলাম, ফাইন্যান্স কিন্তু দ্রুত শেষ করে দেবো ইনশাল্লাহ। আর অ্যাকাউন্টিং তো প্রায় শেষের দিকেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।